হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা দেখব এসএসসি এমটিএস 2023 যে পরীক্ষা হয়েছিল তার ম্যাথসের শিফট নাম্বার 4 এর যে কটা কোশ্চেন ছিল সেগুলো সলিউশন। এর আগে আমরা শিফট 1 থেকে 3 পর্যন্ত আপলোড করেছি, তোমরা সেগুলো প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো। শিফট নাম্বার 4 এর প্রথম কোশ্চেন বলেছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল খুঁজুন যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদেরকে 12 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজ মানে আমরা জানি এমন একটা ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। তাহলে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি তাহলে তার পরিসীমার ফর্মুলা হয় পেরিমিটার বা পরিসীমা হয় 3 ইন্টু এ, আর তার ক্ষেত্রফল বা এরিয়া ইজ ইকুয়াল টু হয় √3/4 ইন্টু এ স্কোয়ার। এখানে আমাদেরকে দেখো এখানে বাহুর দৈর্ঘ্য বা এর ভ্যালু দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা ফর্মুলাতে যদি মানটা বসিয়ে দিই তাহলে √3/4 ইন্টু এ স্কোয়ার মানে আমরা লিখতে পারি 12 মাল্টিপ্লাইড বাই 12। তাহলে 4 দিয়ে যদি 12 কাটি তাহলে এখানে পাই 3, তাহলে 3 আর 12 যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাই 36 √3 সেমি স্কোয়ার। এইটা হয়ে যাবে আমাদের প্রদত্ত ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে 3:4। যদি এর আয়তন হয় 301.44 মিটার কিউব, তবে তির্যক উচ্চতা কত সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তো লম্ববৃত্তাকার শঙ্কু দেখতে কেমন হয় সেটা আমাদেরকে প্রথম জানতে হবে। এইটা যদি একটা লম্ববৃত্তাকার শঙ্কু হয় যেখানে এই দাগটা হচ্ছে তার ব্যাসার্ধ অর্থাৎ আর, এই দাগটা হচ্ছে এইচ এবং এই দাগটা হচ্ছে তার হচ্ছে তির্যক উচ্চতা। আর এখানে আমরা তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধের যে সম্পর্ক সেটা হয় L স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এইটা হচ্ছে আমরা তাদের মধ্যে সম্পর্ক। এবার এখানে আমাদের বলেছে যে ব্যাসার্ধ এবং উচ্চতার যে অনুপাত 3:4 দেওয়া আছে সেটাকে যদি আমরা 3x এবং 4x ধরি তাহলে এইটা ধরতে পারি। আবার আমরা জানি যে লম্ববৃত্তাকার শঙ্কুর যে আয়তন সেটার ফর্মুলা হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এইটা ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 301.44 মিটার কিউব। তাহলে এইটা ভ্যালুটা যদি আমরা বসাই তাহলে 1/3 পাই মানে আমরা জানি এখানে দেওয়া আছে 3.14, তাহলে 3.14 বসালাম। তারপরে আর স্কোয়ার মানে হচ্ছে আমাদের আর মানে হচ্ছে 3 দেওয়া ছিল, তাহলে এখানে আমরা লিখতে পারি 9x স্কোয়ার ইন্টু এখানে আমরা উচ্চতা মানে হচ্ছে 4x ইজ ইকুয়াল টু এটা সমান দেওয়া আছে আমাদেরকে 301.44, এটা আমাদেরকে দেওয়া আছে। এবার এখান থেকে আমাদেরকে এক্সের ভ্যালু যদি বার করি তাহলে এখান থেকে হাইট এবং উচ্চতা পাবো, সেখান থেকে আমরা স্ল্যান্ট হাইটটা বার করতে পারবো সহজেই। তো এখানে দেখো আমরা প্রথমে কাটাকাটি করব। তাহলে কাটাকাটি যদি করি তাহলে 3 দিয়ে যদি 9কে কাটি তাহলে এখানে পাই 3। আবার দেখো এখানে যদি দশমিকটা যদি তুলে দিই তাহলে নিচে আমরা দুটো শূন্য পাই। আবার একই রকমভাবে 3.14 যেটা বাদিক আছে সেটা যদি দশমিক তুলে দিই তাহলে এখানে নিচে দুটো শূন্য পাই। তাহলে এখানকার নিচে দুটো শূন্য অর্থাৎ এদিককার 100 আর এদিককার 100 পরস্পরকে ক্যান্সেল আউট করে দেয়। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কী হবে দেখো, এই 3 দিয়ে যদি আমরা 301.44কে যদি কাটি তাহলে এখানে আমরা কত পাই, এইটা পাই 1.0048। এইটা হচ্ছে 3 দিয়ে কাটার পর হয়। তারপর আমাদের কী কী থাকছে দেখো, তারপর এটাকে যদি আমরা 4 দিয়ে কাটার চেষ্টা করি তাহলে হবে 4 দুগুণে 8। তারপর হবে এখানে কত থাকে 2 থাকে, তাহলে 4 6 হচ্ছে 24, তারপর হচ্ছে 20, তাহলে 20 4 নামে, তাহলে তারপরে আছে 48, তাহলে 48কে 4 দিয়ে কাটলে 4 12 48, তাহলে এটা পেলাম 2512। তাহলে এখানে বাদিকে আমরা পেলাম এক্স কিউব ইজ ইকুয়াল টু এদিকে আমরা পাচ্ছি 2512 ডিভাইডেড বাই এদিকে আছে 314। তাহলে এইটা দেখো এখানে যদি আমরা 8 দিয়ে যদি গুণ করি 314কে তাহলে 324, আর এখানে হয় তাহলে এইটা হচ্ছে 8 দিয়ে কাটাকাটি চলে যায়, তাহলে এটা ইজ ইকুয়াল টু 8 পেলাম। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা যদি 8কে আমরা 2-এর কিউব লিখি তাহলে এখান থেকে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ কত পেয়ে যাবো, ব্যাসার্ধ পেয়ে যাবো 3 গুণিত 2 মানে হচ্ছে 6 মিটার বা 6 সেন্টিমিটার, এটা হচ্ছে সেমি কিউব হবে। আর এখানে উচ্চতা আমরা পেয়ে যাবো 4 দুগুণে 8 সেন্টিমিটার। এবার আমাদেরকে বলেছে যে এর যে স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা সেটার ভ্যালু কত হবে সেটা বার করতে। তো আমরা যে লম্ববৃত্তাকার যে শঙ্কুর যে ছবিটা এঁকেছিলাম সেখানে আমি বলেছিলাম যে স্ল্যান্ট হাইট এবং রেডিয়াসের মধ্যে কী সম্পর্ক থাকে। তাহলে এইটা যদি আমাদের একটা শঙ্কু হয় তার এইটা হচ্ছে আমাদের আর, এইটা হচ্ছে এইচ এবং এইটা হচ্ছে এল। তাহলে এই যে ত্রিভুজটা আমরা পেলাম সেটা একটা সমকোণী ত্রিভুজ যেখানে এইটা হচ্ছে আর, যে এইটা হচ্ছে এইচ এবং এখানে হচ্ছে এল। তাহলে এল বা তির্যক উচ্চতা সমান সমান আমরা লিখতে পারি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর্থাৎ এল ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এল ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার করলে কত হবে 28 64 প্লাস আর স্কোয়ার করলে পাবো 36। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে পাবো √100, সেটা বর্গমূল করলে আমরা পাই 10 সেন্টিমিটার, অর্থাৎ শঙ্কুটির তির্যক উচ্চতা 10 সেন্টিমিটার, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 8000 টাকা 2 বছরে সুদ হয় 904.2 টাকা। তাহলে চক্রবৃদ্ধির সুদের হার কত বার করতে হবে। তো এখানে আমাদেরকে দেখো আসল দেওয়া আছে 8000 টাকা এবং সুদ দেওয়া আছে 904.2। তাহলে এখান থেকে আমরা অ্যামাউন্ট কত বলতে পারি, অ্যামাউন্ট হয় আমাদের আসল প্লাস সুদ, তার মানে এখানে 8000 প্লাস 904.2 মানে এইটা হয়ে যাবে 8904.2 টাকা, এইটা হয়ে যাবে আমাদের অ্যামাউন্ট। এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি অ্যামাউন্ট ডিভাইডেড বাই প্রিন্সিপাল, এটা ইজ ইকুয়াল টু হয় 1 প্লাস আর ডিভাইডেড বাই 100
তার পাওয়ার হয় আমাদের কত বছরের জন্য টাকাটা কেটেছে, যেটা এখানে আছে 2, তাহলে এইটা আমরা 2 লিখতে পারি। এবার আমরা এখানে অ্যামাউন্ট ডিভাইডেড বাই প্রিন্সিপালের যে রেশিওটা আসবে সেটা আমরা কত আসছে সেটা দেখব। তাহলে আমাদের টোটাল যে অ্যামাউন্ট সেটা এটা সমান আমরা এইটা লিখতে পারি। তাহলে অ্যামাউন্ট আমরা পেলাম 8,904.2 ডিভাইডেড বাই প্রিন্সিপাল আমাদের আছে 8,000 টাকা। উপরে দশমিক যদি তুলে দিই তাহলে নিচে একটা এক্সট্রা শূন্য বসবে। তাহলে এবার এখানে আমাদের কাটাকাটি এটা করতে হবে। তাহলে এটা যদি দেখো নিচে যদি আমরা 8 দিয়ে কাটাকাটি করি তাহলে এটা কত আসবে, একের পরে আসবে 4টে শূন্য। আর উপরে যদি আমরা 8 দিয়ে কাটাকাটি করি তাহলে এটা আমাদের আসে 111.30.5 এরকম একটা কিছু আসে। তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে যে এটা আমরা কীভাবে কম্পেয়ার করতে পারি। তাহলে এখানে যদি আমরা লিখি তাহলে নিচে যেটা আছে 10,000 সেটাকে আমরা কী হিসেবে লিখতে পারি, 100 মাল্টিপ্লাইড বাই 100 আকারে লিখতে পারি। আর উপরে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা 105.5 মাল্টিপ্লাইড বাই 105.5 এইটা একটু ক্যালকুলেশন করে দেখতে হবে। তাহলে এটা 105.5 মতো আসে। তাহলে এটা যদি আমরা এই হিসাবে এটার সাথে যদি কম্পেয়ার করার চেষ্টা করি তাহলে কী আসবে দেখো, এইটাকে যদি আমরা লিখি 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু স্কোয়ার, এটা যদি লিখির চেষ্টা করি তাহলে 105.5 ডিভাইডেড বাই 100 এটাকে আমরা স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 1 প্লাস 5.5 ডিভাইডেড বাই 100 তার স্কোয়ার। তাহলে এখানে আমাদের আর এর ভ্যালুটা কত হচ্ছে, আর এর ভ্যালুটা হচ্ছে 5.5%, যেটা আমাদের অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4 বলেছে প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় কত। তো মৌলিক সংখ্যা মানে আমরা জানি যে সংখ্যাগুলোকে শুধুমাত্র সেই সংখ্যা এবং 1 দ্বারা বিভাজ্য ভাগ করা যায়। তাহলে এখানে আমাদের প্রথম যে 10টি মৌলিক সংখ্যা সেটা কত, সেটা মৌলিক সংখ্যাগুলো আমাদের 2 থেকে শুরু হয়, তারপরে 3 হয়, 5, 7 এবং তারপরে হয় 11। তারপর কত হয়, 11 পরে হবে 13, 15 একটা মৌলিক সংখ্যা না, কেননা ওকেও 3 এবং 5 দ্বারা ভাগ করা যায়। তারপর আমরা পাবো 17, তারপর পাবো 19, 21 পাবো না, 23 পাবো এবং পাবো 29। তাহলে এই যে 10টি আমরা মৌলিক সংখ্যা পেলাম এগুলো সব যদি আমরা যোগ করি তাহলে যোগফলটা পাই 129। তাহলে এদের অ্যাভারেজ বা গড় বার করতে বলেছে, গড় বার করতে গেলে আমাদের টোটাল 10টি বার করতে বলেছে। 10টি সংখ্যার গড় মানে হচ্ছে এটাকে আমরা 10 দ্বারা ভাগ করবো, তাহলে এখানে আমরা পেয়ে যাবো 12.9। এইটা পেয়ে যাবো আমাদের 10টি মৌলিক সংখ্যার গড়, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। একজন প্রস্তুতকারক তার পণ্য পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করে 10% লাভ করে। সেই পাইকারি বিক্রেতা আবার একটা খুচরো বিক্রেতার কাছে বিক্রি করে কত পার্সেন্ট, 15% লাভে। বলেছে খুচরো বিক্রেতা ক্রমান্বয়ে বা ঘুরে সেইটাকে আবার বিক্রি করে একটা গ্রাহকের কাছে, যেটাতে আবার 25% লাভ করে। তাহলে গ্রাহক যদি সেই বস্তুটার জন্য 12,650 টাকা পে করে, তাহলে আমাদের যে পণ্যটা ছিল সেটার উৎপাদনের টোটাল কত খরচ হয়েছিল বা সেটার আমাদের প্রোডাকশন প্রাইসটা কত ছিল সেটা আমাদেরকে বার করতে বলেছে। তো এখানে আমরা সেই বস্তুটার যদি প্রোডাকশন কস্ট যদি আমরা পি ধরি তাহলে পি এর উপর আমাদের 3টে লাভ বা ক্ষতি সেটা আমাদের অ্যাপ্লাই করে দেখবো। আমাদের শেষ পর্যন্ত প্রাইসটা দেওয়া আছে 12,600 টাকা। তাহলে অরিজিনাল প্রাইস যদি আমাদের পি হয় তাহলে পি এর উপর বলেছে 10% লাভ, 10% মানে হচ্ছে 110 ডিভাইডেড বাই 100। এটা যে আমরা পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করেছে সেই পাইকারি বিক্রেতা আবার বিক্রি করেছে 15% লাভে। তাহলে 15% লাভ মানে আমরা লিখতে পারি 115 ডিভাইডেড বাই 100। এইটার উপর আবার 25% লাভ করা হয়েছে, তার মানে এখানে আমরা লিখতে পারি 125 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু আমাদেরকে দেওয়া আছে 12,650। এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রাইস। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে পি এর ভ্যালুটা বার করতে পারি তাহলে আমরা বার করে ফেলবো যে জিনিসটার প্রোডাকশন কস্ট কত ছিল। তো এখানে দেখো যদি আমরা কাটাকাটি করার চেষ্টা করি তাহলে কী পাবো, প্রথমে দেখো যে আমরা উপরে একটা শূন্য নিচের একটা শূন্য কাটলাম, তারপরে 11 দিয়ে যদি 12,650 কাটার চেষ্টা করি তাহলে এখানে প্রথমে আমরা 1 দিয়ে কাটলে হবে 1 থাকবে, তারপরে 15 হবে, 16 হবে। তাহলে 16কে যদি আমরা আবার 11 দিয়ে কাটি তাহলে এখানে আমরা 1 পাবো, তারপরে 5 থাকবে, তার মানে এটা 5 11 55 হবে আর 0। তাহলে এখানে আমরা 1150 পেলাম 11 দিয়ে কেটে। তারপরে এটাকে দেখো এখানে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে এখানে পাবো 2, আর 5 দিয়ে যদি আমরা 115 কাটি তাহলে এখানে আমরা পাবো 23। একই রকমভাবে যদি 125কে 5 দিয়ে কাটি তাহলে এখানে আমরা পাবো 25, আবার 5 দিয়ে যদি 100 কাটি তাহলে এখানে পাবো 20, আবার 25 দিয়ে যদি আমরা 100 কাটি তাহলে এখানে পাবো কত 4। তাহলে একই রকমভাবে আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে পি ইজ ইকুয়াল টু আমরা কত পাবো, দেখো পি ইজ ইকুয়াল টু আমরা পাবো 1150 মাল্টিপ্লাইড বাই 4 দুগুণা 8 আর 20, তার মানে এখানে পাবো 8 মাল্টিপ্লাইড বাই 20 আর নিচে হবে এখানকার 23। তাহলে এটা হলো আমাদের ফাইনাল। তাহলে এইটাকে যদি আমরা একবার ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে এখানে দেখো 23 দিয়ে যদি 1150কে কাটার চেষ্টা করি তাহলে এটা 5 23 হয় 115, তাহলে এইটা আমরা 50 পেয়ে যাবো। তাহলে আমরা উত্তরটা কী পাবো, দেখো 50 আর 20 যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাবো 1000, 1000 আর 4 3200কে যদি 1000 আর 8-এর সাথে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাবো আমরা 8000 টাকা হচ্ছে প্রোডাকশন কস্ট পেয়ে যাবে, যেটা আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 6,
নাম্বার অফ এগস প্রডিউসড বাই 5 ফার্মস, আমাদেরকে এখানে 5টে ফার্মস বা কোম্পানি দেওয়া আছে যেখানে টোটাল কতটা ডিম উৎপন্ন হয় সেই নাম্বারগুলো দেওয়া আছে। যেমন 2019-এ টোটাল যে কোম্পানি বা ফার্ম ছিল এল, এম, এন এবং পি, তাদের দ্বারা উৎপন্ন। তারপরে 19 থেকে 22 পর্যন্ত এরকমভাবে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে। তারপরে কোশ্চেন আমাদেরকে কী বার করতে বলেছে সেটা আমাদের প্রথমে দেখতে হবে। তাহলে প্রথমে অপশানে আমাদের কোশ্চেনটা আছে, হোয়াট ইজ দ্য রেসপেক্টিভ রেশিও অফ ডজনস অফ এগ প্রডিউসড বাই ফার্ম এম অ্যান্ড ফার্ম পি, অর্থাৎ এম এবং পি এর যে টোটাল যে এগ প্রডিউস করেছে তার রেশিও বার করতে হবে এবং সেটা বার করতে গিয়ে বলেছে আমাদেরকে ডজনে। তাহলে এখানে আমাদের টোটাল নাম্বার দেওয়া আছে, 2020 সালেরটা বার করতে বলেছে। তাহলে 2020 সালে আমাদের এম এবং পি এর নাম্বার কত আছে? এম এর নাম্বার আছে 768 এবং পি এর নাম্বার আছে আমাদেরকে দেওয়া আছে 864। এইগুলো হচ্ছে টোটাল নাম্বার। তাহলে আমাদেরকে ডজনে বার করতে বলেছে। তাহলে এম এবং পি এর যদি রেশিওটা বার করি তাহলে এদিকে হবে 768 ডিভাইডেড বাই 12, ডজন করতে গেলে 12 দিয়ে ডিভাইড করতে হয়। আর আমাদের ডান দিকে পি এর নাম্বারটা যদি লিখি তাহলে এখানে আমাদের হবে 864 ডিভাইডেড বাই 12। তাহলে দুদিকে যদি আমাদের 12টাকে যদি ক্যান্সেল আউট করে দিই তাহলে আমাদের অ্যাকচুয়াল নাম্বার দুটোর যে অনুপাত সেটা বার করলে আমাদের ডজনের অনুপাতটা বেরিয়ে যাবে। তারপরে এটা যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 4 দিয়ে ভাগ করলে প্রথমে দেখো 4 একে 4, 3 থাকে, 4 9 36, 4 দুগুণে 8। তারপরে এইটাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 দুগুণে হয় 8 এবং 4 16 হয় 64, অর্থাৎ 216। এটাকে আবার যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে এটা 4 4 16, 4 8 32, আর এইটাকে যদি আবার 4 দিয়ে ভাগ দিই তাহলে 4 5 হয় 20 আর 4 4 হয় 16 54। তাহলে এইটাকে যদি আবার 6 দিয়ে ভাগ যাবে তাহলে 6 8 হয় 48 এবং 6 9 হয় 6 9 হবে 54। তাহলে এখানে আমাদের 8:9 হয়ে যাবে। আমাদের এম আর এম এর যে অনুপাত চেয়েছিল সেটা, তাহলে এখানে আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। প্রথম 69টি স্বাভাবিক সংখ্যার গড়। তো এখানে আমরা ফর্মুলা জানি, যদি আমাদেরকে টোটাল এন সংখ্যক নাম্বার দেওয়া থাকে তাহলে এন সংখ্যক নাম্বারের যে সমষ্টি সেটা হয় এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের সমষ্টি বা সামেশন হয়। এবার এটার যদি আমরা অ্যাভারেজ বার করতে চাই তাহলে টোটাল নাম্বার এন দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে এন উপরে এবং এন যদি নিচে কেটে যায় তাহলে এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের টোটাল, যদি আমাদের এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা দেওয়া থাকে তাদের হচ্ছে গড়ের ফর্মুলা হচ্ছে এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমাদের টোটাল এন এর মানটা কত দেওয়া আছে? 69। তাহলে এখানে আমরা যদি ভ্যালুটা বসাই তাহলে এনের জায়গায় আমরা বসাবো কত? 69 বসাবো প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে উপরে যদি আমাদের যোগ করি তাহলে হবে 70 ডিভাইডেড বাই 2। তার মানে এটা হয়ে যাবে আমাদের অ্যাভারেজটা 35। এর জায়গাটা আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। একটি টিভি সেট 16,800 টাকাতে বিক্রি করে একজন বিক্রিকর্মী 20% লাভ করে। যদি উৎপাদনের খরচ 20% বৃদ্ধি পায় তাহলে সেটার নতুন বিক্রয় মূল্য কত হবে যদি আমাদেরকে 20% লাভ করতে হয়? তো আমাদের প্রথমে দেওয়া আছে 16,800 টাকা, যেটা দেওয়া আছে সেটা আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে এবং এই টাকাতে বিক্রি করে 20% লাভ হয়। তাহলে এখান থেকে আমরা টোটাল যে তার কস্ট প্রাইস অর্থাৎ তার ক্রয় মূল্য সেটা বার করতে পারি। তাহলে 20% লাভ মানে আমাদেরকে দেওয়া আছে 20% লাভ মানে আমরা 120-র ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 16,800 টাকা। তাহলে এখান থেকে আমরা 100-র ভ্যালু যদি বার করতে পারি তাহলে 100টা হবে আমাদের সিপি। তাহলে এখান থেকে বার করলে 16,800 ডিভাইডেড বাই 120 মাল্টিপ্লাইড বাই 100। তাহলে এইটা যদি আমরা বার করতে পারি তাহলে এখান থেকে আমরা কস্ট প্রাইসটা পাবো। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে 12 দিয়ে কাটলে 12 একে 12, 4 থাকে, তার 12 48, 140, আর এখানে তার সাথে 100 মাল্টিপ্লাই করলে এইটা আমরা পেয়ে যাবো 14,000 টাকা ছিল আমাদের যে টিভি সেটটি ছিল তার সিপি। তাহলে সিপি বা কস্ট প্রাইস ইকুয়ালটা আমরা পেলাম 14,000 টাকা। এবার বলেছে এই যে 14,000 টাকার উপরে আমাদের যে প্রোডাকশান কস্ট অর্থাৎ উৎপাদন খরচ সেটা আমাদেরকে 20% বাড়িয়েছে বলেছে। তাহলে 14,000 যে দামটা ছিল, ক্রয়মূল্যটা ছিল, সেই ক্রয়মূল্যটা এখন কত হবে? তাহলে এখন হচ্ছে নিউ সিপি কত হবে? নিউ সিপি বা নতুন যে কস্ট প্রাইস সেটা হবে 14,000 আগে ছিল তার উপরে 20%, তার মানে 20% মানে এটা হয়ে যাবে 120 ডিভাইডেড বাই 100। তাহলে এইটা যদি এবার কাটাকাটি করি তাহলে 0 দিয়ে দুটো শূন্য কাটি, তাহলে 120 মাল্টিপ্লাই বাই 14। তাহলে এটা হয়ে যাবে আমাদের নতুন সিপি, যেটা এখানে মাল্টিপ্লাই করলে হয় 16,800 টাকা। এইটা হচ্ছে আমাদের নতুন যে সিপি। তাহলে এখানে বলেছে এইটা হচ্ছে যদি সিপি হয় তাহলে সেটার উপরে আবার 20% লাভ করতে হবে। তাহলে এইটার উপরে যদি আমরা আবার 20% লাভ করতে চাই তাহলে আমাদের নতুন যে বিক্রয় মূল্য সেটা পেয়ে যাব। তাহলে 16,800 তার উপরে 20% লাভ মানে 120 ডিভাইডেড বাই 100। তাহলে এইটা যদি আমরা কাটি তাহলে কত হবে? 1680 মাল্টিপ্লাইড বাই 12 হয়ে যাবে এটা। তাহলে এখানে দুটো শূন্য যদি কেটে দিয়েছি তাহলে এখানে হবে আমাদের কত? 168 হয়ে যাবে। তাহলে 168 মাল্টিপ্লাইড বাই 12 যদি করি তাহলে এটা 12 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 8কে তাহলে এখানে 6 আসবে, আর এখানে 120-এর একটা শূন্য ছিল তাহলে এখানে 6 আসবে। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা আমাদের আসে 20,160 মতো। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 9,
একটি মিশ্রণে 9:7 অনুপাতে দুধ এবং জল থাকে, যদি এতে জলের চেয়ে 4 লিটার বেশি দুধ থাকে তাহলে মিশ্রণে দুধের পরিমাণ কত সেটা আমাদেরকে লিটারে নির্ণয় করতে বলেছে। তো এখানে আমাদের দেওয়া আছে মিল্ক এবং ওয়াটারের যে রেশিও সেটা আমাদের দেওয়া আছে 9:7। আবার বলেছে এই মিশ্রণে যদি জলের চেয়ে দুধের পরিমাণ 4 লিটার বেশি হয়, তাহলে 4 লিটার বেশি মানে এখানে আমাদের অনুপাতে বেশি আছে কত, 2 ইউনিট। এই 2 ইউনিটের যে অনুপাত সেটার ভ্যালু আমাদেরকে বলেছে 4 লিটার। তাহলে 2 ইউনিটের ভ্যালু যদি 4 লিটার হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 1 ইউনিটের ভ্যালু হবে কত, 4/2, তার মানে এটা হবে 2 লিটার। এবার বলেছে আমাদেরকে মিশ্রণে দুধের পরিমাণ অনুপাতে কত আছে, 9 অনুপাত। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 2 হয় তাহলে 9 ইউনিটের ভ্যালু কত হবে, 9 গুণিত 2, তার মানে হয়ে যাবে 18 লিটার হয়ে যাবে দুধের পরিমাণ, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। জুলি এবং রাহুল একই সাথে 12 দিনে একটি ঘর রং করার কাজ শেষ করতে পারে। জুলি একা সেই কাজ যদি 20 দিনে শেষ করতে পারে তাহলে রাহুল একা কাজ করতে কতদিন সময় নেবে। তো এটা তো টাইমার ওয়ার্ক অঙ্ক, একদম সহজ অঙ্ক। যেখানে বলেছে আমরা যদি ধরি জুলিকে যে এবং রাহুলকে যদি 8 দিয়ে ধরি তাহলে তারা একসাথে কাজটি করে 12 দিনে। আবার বলেছে জুলি একা কাজটি করে কত দিনে, 20 দিনে। তাহলে 12 এবং 20 যদি আমরা এলসিএম বা লসাগু করি তাহলে আমরা টোটাল কাজ পাবো। তাহলে এটা লসাগু করলে হয় 60, তাহলে 12 দিয়ে 60কে কাটলে হবে 5 এবং 20 দিয়ে 60কে কাটলে হবে 3। তাহলে এই 3 যেটা পেলাম সেটা হচ্ছে জুলির এফিসিয়েন্সি, এবং জুলি এবং রাহুলের যে মিলিত এফিসিয়েন্সি সেটা হচ্ছে 5। তাহলে এখান থেকে যদি 3 জুলির এফিসিয়েন্সি হয় তাহলে রাহুলের এফিসিয়েন্সি আমরা লিখতে পারি 2 হবে। তাহলে বলেছে রাহুল কতদিনে কাজটি শেষ করতে পারবে, তাহলে রাহুলের এফিসিয়েন্সি আমরা 2 পেলাম। তাহলে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই রাহুলের এফিসিয়েন্সি হচ্ছে 2, তার মানে হচ্ছে সে কাজটি 30 দিনে শেষ করবে, যেটা আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 11 বলেছে দ্য মিন প্রপোর্শন অফ 3 + 2√2 তার স্কোয়ার এবং 3 - 2√2 তার স্কোয়ার। তো মিন প্রপোর্শন বা মধ্য সমানুপাতি বার করার যে আমরা যে সূত্রটা আছে বা ফর্মুলাটা সেটা আগেই করেছি। যদি আমাদের 3টি সংখ্যা এ, বি এবং সি সমানুপাতিতে থাকে, যেখানে বি হচ্ছে এ এবং সি এর মধ্য সমানুপাতি, তাহলে বি এর ভ্যালু হয় √a সি এর গুণফল। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা হয়। তাহলে এখান থেকে মধ্য সমানুপাতিটা বার করতে বলেছে, তাহলে মধ্য সমানুপাতি হবে যে দুটি সংখ্যা দেওয়া আছে তাদের গুণ করে বর্গমূল। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 3 + 2√2 তার স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 3 - 2√2 তার স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের নির্ণয় মধ্য সমানুপাতি। তাহলে দেখো দুটোরই মাথায় স্কোয়ার আছে, তাহলে রুটের ভেতর থেকে যদি আমরা বাইরে নিয়ে আসতে চাই তাহলে বাইরে নিয়ে আসলে আমরা কী পাবো, প্রত্যেকটা সংখ্যা একবার করে পাবো। তাহলে এইটা হচ্ছে আমরা রুটের বাইরে নিয়ে আসলে পাবো। এবার দেখো এখানে আমরা 3কে যদি এ ধরি এবং 2√2কে যদি বি ধরি তাহলে এটা কী আকারে আছে, প্রথমে আছে a + b এবং পরে আছে a - b। তাহলে a + b এবং a - b এর ফর্মুলা হয় a² - b²। তাহলে এই আকারে যদি আমরা সংখ্যাটাকে লেখার চেষ্টা করি তাহলে কত পাবো, দেখো a মানে হচ্ছে আমাদের এখানে 3, তাহলে 3-এর স্কোয়ার, মাইনাস b মানে হচ্ছে 2√2 তার স্কোয়ার, তাহলে a² মানে হচ্ছে 9 আর b² মানে হচ্ছে এখানে হবে 4-এর স্কোয়ার, তার সাথে হবে 2 গুণ হবে, তার মানে এখানে হবে 8। তাহলে ইকুয়াল টু পেয়ে যাবো 1। তাহলে এইটা হয়ে যাবে আমাদের উত্তর মধ্য সমানুপাতি, যেটা অপশন নাম্বার ডিতে দেওয়া আছে। 3টি মেজারিং টেপের লেন্থ দেওয়া আছে 64 সেন্টিমিটার, 72 সেন্টিমিটার এবং 96 সেন্টিমিটার। সর্বনিম্ন দৈর্ঘ্য কোনটি যেটি 3টি টেপ দ্বারা সঠিকভাবে পরিমাপ করা যাবে। তো এই ধরনের অঙ্কগুলোতে যদি আমাদের 3টি টেপ দেওয়া থাকে, বলেছে এই 3টি টেপ দ্বারা সবথেকে বড় বা সবথেকে ছোট যে লেন্থটা মাপা হবে সেটা নির্ণয় করতে যদি বলে তাহলে আমরা সরাসরি এই 3টে যে লেন্থ দেওয়া থাকবে তাদের আমরা এলসিএম বা লসাগু করলেই আমরা সেই লেন্থটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা লসাগু যদি করি প্রাইম ফ্যাক্টরাইজেশনে তাহলে 64, 72, হচ্ছে 96। তাহলে প্রথমে যদি ভাগ দিই তাহলে 2 দিয়ে ভাগ দিলে এখানে পাবো 32, এখানে পাবো 36 আর এখানে পাবো 48। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে এখানে পাবো 16, 18, হচ্ছে 24। তারপর যদি ভাগ দিই তাহলে 2 দিয়ে হচ্ছে 8, 9, 12। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে এখানে কত পাবো, দেখো 2 দিয়ে 8কে ভাগ দিলে পাবো 4, 9কে ভাগ জানাই তাহলে 9টা রেখে দেবো, আবার 12কে ভাগ দিলে এখানে পাবো 6। তারপরে আমরা পেলাম কত 4, 9, 6। এখানে যদি আমরা দেখো 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে এখানে পাবো কত, 3 দিয়ে ভাগ দিলে 4টা থাকবে, 3 দিয়ে 9কে ভাগ দিলে পাবো 3 এবং 6কে ভাগ দিলে পাবো 2। আবার যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে এখানে আমরা পাবো 2, 3, 1। তাহলে আমরা এলসিএমটা কত পাবো, দেখো এলসিএমটা পাবো 2 আমরা কটা পেয়েছি, 1, 2, 3, 4, 5টা 32, 2 মানে হয় আমাদের 32, তার সাথে আরেকটা 2 মাল্টিপ্লাই করলে হয় আমাদের 32 দিয়ে 64 মাল্টিপ্লাইড বাই 3 গুণিত 3 মানে হচ্ছে 9। তাহলে এটা হচ্ছে আমাদের এলসিএম। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে 4, 9, 36, 6 একটা অপশানে আছে যেটা হচ্ছে 576 সেন্টিমিটার হয়ে যাবে আমাদের উত্তর, যেটা অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 13 এটাও আবার দিয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে। একটি কাজ পি এবং কিউ পৃথকভাবে যথাক্রমে 12 এবং 18 দিনে করতে পারে, কিন্তু তারা পি দিয়ে যদি কাজ শুরু করে, বিকল্প দিনে যদি কাজ করে বা অল্টারনেটিভ হিসেবে যদি কাজ করে তাহলে কাজটি শেষ করতে কতদিন লাগবে। তো এখানে আমাদের দেওয়া আছে পি কাজটি করা হচ্ছে 12 দিনে, কিউ করে 18 দিনে। তাহলে এটা লসাগু করলে আমরা পাবো
36, তাহলে পি এর এফিসিয়েন্সি পাবো 3 এবং কিউ এর এফিসিয়েন্সি পাবো 2। এবার বলেছে তারা পি দিয়ে কাজ শুরু করে এবং অল্টারনেট দিনে কাজ করে, অর্থাৎ প্রথম দিন পি কাজ করে, দ্বিতীয় দিন কিউ কাজ করে, তারপর আবার পি কাজ করে, তারপর আবার কিউ কাজ করে, এরকমভাবে চলতে থাকে। তাহলে আমরা প্রথম 2 দিন যদি নিই, অর্থাৎ পি প্লাস কিউ যদি নিই, তাহলে এই কাজটা 2 দিনে কত কাজ হয়, পি প্লাস কিউ তার মানে 3 প্লাস 2 মানে টোটাল 5 ইউনিট কাজ হয় কত দিনে, 1 প্লাস 1 মানে হচ্ছে 2 দিনে 5 ইউনিট কাজ হয়। তাহলে আমাদের টোটাল কাজ করতে হবে 36 ইউনিট। তাহলে 5কে যদি আমরা 7 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কত পাই, 35 ইউনিট কাজ হয়। 35 ইউনিট যখন এদিকে মাল্টিপ্লাই করলাম তখন এইদিকেও আমাদের 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 7 মানে হচ্ছে 14 দিনে হচ্ছে আমাদের 35 ইউনিট কাজ হয়। তাহলে এখানে আমাদের 35 ইউনিট কাজ হয়েছে আর 1 ইউনিট কাজ পড়ে আছে 36 ইউনিটের মধ্যে। তাহলে আর 1 ইউনিট কাজ করতে কে আসবে, দেখো আমাদের টোটাল 7টা সাইকেল কমপ্লিট হয়েছে, তার মানে সাইকেল যখন কমপ্লিট হবে তখন কিউ দিয়ে কাজ শেষ হবে। আবার যদি কাজ শুরু করতে হয় তাহলে আমাদেরকে পি দিয়ে কাজ শুরু করতে হবে। তাহলে 14 দিন প্লাস তারপরে একদিন কাজ হবে, তার মানে সেই কাজটা করবে কে, পি। তার মানে 1 ইউনিট কাজ করতে হবে আর পি একদিনে কাজ করে আমাদের 3 ইউনিট। তাহলে একদিনে সে কত ইউনিট করবে, 1 এর 3 ইউনিট। তাহলে এটা হয়ে যাবে 14 পূর্ণ 1 এর 3 দিন, এত দিনে টোটাল কাজটি কমপ্লিট হয়ে যাবে, যেটা আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 14 দিয়েছে বারগ্রাফ থেকে, যেখানে বলেছে কলেজের একটা কিছু ছাত্র আছে যারা দুটি গেমসে পার্টিসিপেট করে। 5টা বছর 18 থেকে 22 পর্যন্ত 5 বছরে কিছু সংখ্যক প্লেয়ার ক্রিকেট খেলে, কিছু সংখ্যক প্লেয়ার ফুটবল খেলে, সেই রকম একটা আমাদের চার্ট দেওয়া আছে। তাহলে এখান থেকে বলেছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ প্লেয়ার প্লেয়িং ক্রিকেট অ্যান্ড ফুটবল ইন 2019-2020, মানে 2019 এবং 20 সালে ফুটবল এবং ক্রিকেট খেলার টোটাল যে প্লেয়ার ছিল তাদের সংখ্যা কত। তাহলে 2019 মানে হচ্ছে এইটা, 2020 মানে হচ্ছে এইটা। এই অঙ্কটা একদম সহজ, যেখানে বলেছে 2019-এর ক্রিকেট এবং ফুটবলের টোটাল সমষ্টি এবং 2020 যে ফুটবল এবং ক্রিকেট প্লেয়ারের যে টোটাল নাম্বার সেগুলোকে আমাদের অ্যাড করতে বলেছে। তাহলে একসাথে দুটো অ্যাড করে দেবো। তাহলে 2019-এ টোটাল নাম্বার কত ছিল, 90, আর তার সাথে ছিল 32 হচ্ছে ফুটবল। তারপরে 2020-তে ছিল আমাদের ক্রিকেট ছিল 29 এবং ফুটবল ছিল 34। তাহলে এগুলো যদি আমরা অ্যাড করে দিই তাহলে টোটাল নাম্বারটা পেয়ে যাবো। তাহলে যদি অ্যাড করি তাহলে 9 আর 4 13 আর 2 হচ্ছে 15, 5 হাতে ক্যারি হয় 1, তাহলে 9 আর 3 হচ্ছে 12 আর 2 হচ্ছে 14 আর 3 হচ্ছে 17 আর হচ্ছে 18, তাহলে 185 হচ্ছে টোটাল নাম্বার, যেটা আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পি এবং কিউ বিন্দু এ থেকে বিন্দু বিতে যাত্রা করে একই সময়ে যথাক্রমে 32 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং 40 কিলোমিটার পার ঘন্টা বেগে, অর্থাৎ পি এর গতি দেওয়া আছে 32 কিলোমিটার পার ঘন্টা এবং কিউ এর গতি দেওয়া আছে 40 কিলোমিটার পার ঘন্টা। যদি যাত্রা কভার করতে পি কিউ এর থেকে 15 মিনিট বেশি সময় নেয় তাহলে তাদের যে যাত্রা করেছিল অর্থাৎ এ বি এর মধ্যে যে ডিস্টেন্স সেটা আমাদেরকে বার করতে বলেছে। তো এখানে বলেছে এ এবং বি দুটো ডিস্টেন্স ছিল বা দুটো পয়েন্ট ছিল, তাদের মধ্যে ডিস্টেন্সটা আমাদেরকে বার করতে বলেছে। যদি পি এবং কিউ যাত্রা শুরু করে একই সময়ে এবং তাদের অনেক গতিটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাদের পি এবং কিউ এর যে গতি দেওয়া আছে সেটা রেশিও যদি বার করি তাহলে 32/40 আমরা পাবো। তাহলে এইটা যদি আমরা দেখো কাটাকাটি করলে হয় 8 দিয়ে যদি কাটি তাহলে এখানে পাবো 4 আর এখানে পাবো 5, তাহলে এইটা হচ্ছে তাদের স্পিডের রেশিও। আর আমরা জানি যে স্পিডের যা রেশিও টাইমের রেশিও তার উল্টো হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে পি এবং কিউ এর যে টাইমের রেশিও সেটা হচ্ছে 4:5। কেননা যদি আমাদের টাইম বেশি লাগে তাহলে স্পিডটা কম এবং টাইম যদি কম লাগে তাহলে আমরা ধরি যে স্পিডটা বেশি, তাহলে এখানে আমাদের স্পিডের যে রেশিও টাইমের রেশিও তার উল্টো হবে। এবার এখানে আমাদের পি এবং কি এর যে স্পিড টাইমের যে রেশিও সেটা আমরা 5:4 পেয়েছি। এবার কোশ্চেন বলেছে পি কিউ এর থেকে 15 মিনিট বেশি সময় নেয়, কিন্তু এখানে আমাদের অনুপাতে দেখতে পাচ্ছি যে পি কিউ এর থেকে 1 ইউনিট বেশি সময় নিয়েছে। সেই 1 ইউনিট যে বেশি সময় সেটার ভ্যালু আমাদেরকে দেওয়া আছে কত, 15 মিনিট। এই 15 মিনিটটা দেওয়া আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 15 মিনিট হয় তাহলে আমরা এখান থেকে টোটাল যে টাইম সেটা কত বার করতে পারবো। তাহলে কিউয়ের ক্ষেত্রে যদি আমরা বার করি তাহলে 4 ইউনিট টাইমের ভ্যালু 4 ইউনিটের ভ্যালু কত হবে, 4 গুণিত হচ্ছে 15, তাহলে এটা আমরা পাবো 60 মিনিট। এবার এইটা তোমরা কিউয়ের পি এর ক্ষেত্রে যে 5 ইউনিট আছে সেটা দিয়েও করতে পারো, 4 ইউনিটটা দিয়ে আমি করছি। তাহলে এখানে আমরা পেলাম যে কত, 60 মিনিট। 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা, অর্থাৎ কিউ হচ্ছে সেই ডিস্টেন্সটা 1 ঘন্টায় পূরণ করেছে। আবার আমাদের বলা ছিল যে কিউয়ের গতিবেগ হচ্ছে 40 কিলোমিটার পার ঘন্টা, মানে হচ্ছে কিউ 1 ঘন্টায় 40 কিলোমিটার যায়। আর সে যাত্রা তো 1 ঘন্টায় করেছে, তাহলে সে কত কিলোমিটার গেছে, 40 কিলোমিটার গেছে। এই 40 কিলোমিটারটাই হচ্ছে আমাদের এ এবং বি এর মধ্যে দূরত্ব। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে, 40 কিলোমিটার, অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক। কোশ্চেন নাম্বার 16 দিয়েছে আমাদেরকে সিম্পলিফিকেশন থেকে, যেখানে বলেছে 108 ডিভিজিবল বাই 36 মাল্টিপ্লাইড বাই 4 প্লাস 2.5 মাল্টিপ্লাইড বাই 4 ডিভাইডেড বাই 0.5 মাইনাস 10। তো এই ধরনের অঙ্কতে আমরা বদমাশের নিয়ম অনুযায়ী জানি যে প্রথমে আমাদের ভাগ, তারপরে গুণ, তারপরে অ্যাডিশন বা যোগ, তারপর হচ্ছে আমাদের বিয়োগ করতে হয়। তাহলে 108কে যদি আমরা 36 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমরা পাই 3 মাল্টিপ্লাইড বাই 4
প্লাস এখানে দেখো 2.5 আর 4 আছে, তাহলে এটাকে আমরা রাখবো 2.5 মাল্টিপ্লাইড বাই 4কে যদি আমরা 0.5 অর্থাৎ হাফ দিয়ে যদি ভাগ করি তাহলে 0.5টা নিচে চলে আসে, তাহলে 0.5 তার মানে এটা হয়ে যাবে আমাদের 4/0.5, তবে আমরা 5 লিখতে পারি, আর উপরে হয়ে যাবে আমাদের 10 মাইনাস হচ্ছে 10। তাহলে এখানে 5 দিয়ে যদি আমরা 10কে কাটি তাহলে এখানে পাই 2। তাহলে এখানে আবার যদি মাল্টিপ্লাই করি তাহলে 3 4 হয় 12 প্লাস 2.5 আর উপরে হবে 8, তাহলে এইটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এইটা হবে আমাদের 20 মাইনাস 10, তাহলে 12 প্লাস 10, তার মানে এইটা হয়ে যাবে 22 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা অপশন নাম্বার বিতে দেওয়া আছে। একজন গাড়ি বিক্রেতা একটি ব্যাংক থেকে 2 বছরের জন্য 20,000 টাকা ধার নেন বার্ষিক 8% সরল সুদের হারে। এবার বলেছে তিনি 2 বছরের শেষে যদি ঋণটি সম্পূর্ণভাবে পরিশোধ করেন তখন তাকে কত টাকা পরিশোধ করতে হবে। তো এখানে আমাদের বলেছে 8% সরল সুদ, 2 বছরের জন্য খেটেছে, আমাদের প্রিন্সিপাল বা আসল কত সেটা হচ্ছে 20,000 টাকা। তাহলে এখানে বলেছে তিনি ঋণটি সম্পূর্ণভাবে পরিশোধ করেন, তার মানে সে 2,000 টাকাও পরিশোধ করেন প্লাস এই 2,000 টাকার উপর যে পরিমাণ সুদ হয় সেই টোটাল অ্যামাউন্টটা, তাহলে এখানে আমরা লিখতে পারি যে টোটাল যে অ্যামাউন্ট হবে সেটা তিনি পরিশোধ করেন। তাহলে এখানে আমরা কী লিখতে পারি, দেখো টোটাল যে 8% সরল সুদ 2 বছরের জন্য খেটেছে, তাহলে আমাদের সুদের হার সুদ কত হবে, টোটাল 8 মাল্টিপ্লাইড বাই 2, তার মানে হবে আমাদের 16% হচ্ছে 2 বছরের সুদ হচ্ছে। তাহলে এই 16% যে সুদ সেটা হচ্ছে আমাদের এক্সট্রা তাকে দিতে হয়েছে, আর তার আসল যেটা নিয়েছিল তিনি ধার সেটা 20,000 টাকা তো দিতেই হবে, তার সাথে আবার 16% এক্সট্রা দিতে হবে। তাহলে 20,000 টাকার আমাদের কত দিতে হবে, টোটাল 116% দিতে হবে। তাহলে তার যে পরিশোধ করার যে টাকাটা তিনি পরিশোধ করেছেন সেটা হয়ে যাবে 20,000, তার হচ্ছে 100% মানে হচ্ছে 20%, আর তার উপর আবার 16% এক্সট্রা সুদ হিসেবে, তাহলে হচ্ছে 116% তাকে পরিশোধ করতে হবে। তাহলে এখানে 0 আর এখানে 2 শূন্য যদি কাটি তাহলে এখানে কী হবে, এখানে হবে 200 মাল্টিপ্লাইড বাই 116, তাহলে 2 দিয়ে যদি আমরা 116কে মাল্টিপ্লাই করি তাহলে 16 2 হয় কত, 6 2 হয় 12, 2 হাতে থাকে 1, 2 একে 2 আর হাতে থাকে 3, আর এখানে হবে 2, তার সাথে 2 শূন্য, তার মানে হচ্ছে 23,200 টাকা তাকে পরিশোধ করতে হবে, যেটা অপশন নাম্বার সিতে দেওয়া আছে। একজন মহিলা 3:4:5 অনুপাতে 3টি শেয়ারে 27,600 টাকা বিনিয়োগ করেন, যা সেই বছরের জন্য তার বিনিয়োগে যথাক্রমে 20%, 15% এবং 5% লভ্যাংশ প্রদান করে। তাহলে মোট লভ্যাংশ কত হবে। তো এই অঙ্কটায় বলেছে একজন মহিলা 27,600 টাকাকে 3 ভাগে ভাগ করেন 3:4:5 অনুপাতে, এবং এই অনুপাতে 3 জায়গায় তিনি বিনিয়োগ করেন। তাহলে বলেছে যে প্রথম যে জায়গায় বা 3 অনুপাতে যেখানে বিনিয়োগ করেছেন সেখানে তার সেই আসলের উপর তাকে লাভ দিয়েছে 20%, এবং 4 অনুপাতে যেখানে বিনিয়োগ করেছেন সেখানে তাকে লাভ দিয়েছে আসলের 15%, এবং 5 অনুপাতে যেখানে বিনিয়োগ করেছেন সেখানে আসলের উপরে তাকে 5% লাভ দিয়েছে। তাহলে বলেছে যে টোটাল টাকা যদি 27,600 হয় তাহলে তার মোট লাভ কত বা মোট লভ্যাংশ কত এখানে সে পেয়েছে। তাহলে আমাদের টোটাল যে অনুপাতটা সেটা ছিল 3টে ক্ষেত্রে 3:4:5 ছিল। তো এই অনুপাতটাকে আমরা পার্সেন্টেজে গণনার ক্ষেত্রে যদি এইটাকে আমরা 300 অনুপাত 400 অনুপাত 500 ধরি তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়, কেননা অনুপাতের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা অনুপাতে যদি সমান সংখ্যা ভাগ বা গুণ করি সেক্ষেত্রে আমাদের অনুপাতের কোনো চেঞ্জ হয় না। তাহলে বলেছে যে প্রথম যে আমাদের মানে বিনিয়োগটা ছিল সেটা 20% তাকে লাভ দিয়েছে, তাহলে 300 20% করলে কত হবে, 320% মানে আমরা জানি 1/5, তাহলে এইটা হয়ে যাবে 60 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে তাকে 60 টাকা লাভ দিয়েছে, যদি 300 টাকা হয় তাহলে 60 টাকা লাভ দিয়েছে। তাহলে পরের ক্ষেত্রে 400-র মধ্যে কত টাকা লাভ দিয়েছে, 400-র 15%, তাহলে 400 মাল্টিপ্লাইড বাই 15/100, তাহলে এটা যদি 0 0 কেটে দেয় তাহলে হচ্ছে 4 15 60 টাকা। এখানে দ্বিতীয় ক্ষেত্রেও তাকে 400 টাকার মধ্যে 60 টাকা লাভ দিয়েছে। তারপরে বলেছে 500 টাকার মধ্যে কত টাকা লাভ দিয়েছে, 5% মানে আমরা জানি 1/20, তাহলে উপরে দেখো এইটা 0 0 যদি কাটি তাহলে 50কে 2 দিয়ে কাটলে এখানে পাবো 25%, 25 টাকা, অর্থাৎ 500 টাকার মধ্যে তাকে লাভ দিয়েছে কত, 25 টাকা। এবার দেখো আমাদের টোটাল যে আসল সেইটা আমরা অনুপাতে কত পেয়েছি, টোটাল আসল হচ্ছে 300 + 400, তার মানে হচ্ছে 700, আর 500 হচ্ছে 1200 টাকা তার টোটাল বিনিয়োগ। এই যে 1200 টাকা বিনিয়োগ সেইটা আমাদেরকে দেওয়া আছে 27,600 টাকা। তাহলে আমাদেরকে বলেছে টোটাল লাভ হচ্ছে আমাদের প্রথম হচ্ছে 60 টাকা, তারপরে হচ্ছে 60 টাকা, তারপরে হচ্ছে 25 টাকা, তাহলে 120 আর 25 হচ্ছে 145, এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। তাহলে 1200-র ভ্যালু যদি 27,600 টাকা হয় তাহলে আমাদেরকে 145-এর ভ্যালু কত হবে সেটা আমাদের হচ্ছে টোটাল লভ্যাংশ বা লাভ, সেটার ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে এটা যদি কাটাকাটি করে বার করি তাহলে আমরা সহজে উত্তরটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা কী করবো, দেখো এখান থেকে তাহলে আমরা লিখতে পারি 27,600 মাল্টিপ্লাইড বাই 145 ডিভাইডেড বাই 1200, তাহলে উপরে 2 শূন্য নিচে 2 শূন্য যদি কাটি তারপরে দেখো 12 দিয়ে যদি আমরা 276 কাটি তাহলে এটা কাটতে পারি, 12 দুগুণে হচ্ছে 24, 3 থাকে, তারপরে 3 বার হচ্ছে 36, তাহলে 23 মাল্টিপ্লাইড বাই 145
45। তাহলে এখানে দেখো এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে প্রথমে যদি আমরা এটাকে যদি মাল্টিপ্লিকেশনটাকে যদি আমরা স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি তাহলে 23কে আমাদের মাল্টিপ্লাই করতে হবে 145 দ্বারা। তাহলে 145কে আমরা 100 + 45 + 5 লিখতে পারি। তাহলে প্রথমে যদি 23কে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? 2300 হবে। তারপরে 23কে যদি আমরা 40 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এইটা হবে আমাদের 0 হবে, 3 4 12 2 হবে, আর 4 2 8 আর হবে 9। তাহলে তারপরে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 3 5 হবে 15, 5 হাত থেকে 1, 5 2 10, আর 1 হবে 11। তাহলে এইটা যোগ করলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে এখানে হবে 5, এখানে হবে 3, 9 আর 10 9 আর 10, আর 13 3 হাত থেকে 1, তাহলে 2 আর 1 হচ্ছে 3, তাহলে 3335 টাকা এইটা পেয়ে যাবো আমাদের তার টোটাল লাভের পরিমাণ, যেটা আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 200 মিটার এবং 325 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 78 কিলোমিটার/ঘন্টা এবং 60 কিলোমিটার/ঘন্টা বেগে সমান্তরাল রেল ট্র্যাকে চলছে। দ্রুতগামী ট্রেনটি একই দিকে ধীরগতির ট্রেনটিকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় নেবে? তো এখানে আমাদের কী কী বিষয় মনে রাখার দরকার বা লক্ষ্য করার জিনিস, সেগুলো হচ্ছে একই দিকে চলছে, তাদের স্পিড এবং তাদের হচ্ছে লেন্থ। তাহলে এখানে আমাদেরকে সময় বার করতে বলেছে, আর সময় মানে আমরা জানি টোটাল ডিস্ট্যান্স ডিভাইডেড বাই তাদের হচ্ছে স্পিড, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে আমরা টোটাল ডিস্ট্যান্স মানে হচ্ছে ট্রেন দুটির পরস্পর অতিক্রম করে মানে হচ্ছে নিজেদের যে দৈর্ঘ্য সেটার যোগফলকে অতিক্রম করে। তাহলে এখানে আমরা ডি মানে পেয়ে যাবো 200 + 325, তার মানে এটা যোগ করলে আমরা পেয়ে যাবো ডি বা ডিস্ট্যান্স পেয়ে যাবো 525 মিটার। এবার এখানে বলেছে স্পিড কত হবে, যেহেতু দুটি ট্রেনই গতিশীল তার জন্য এখানে আমরা রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিকে কাজে নেব। তাহলে এখানে আপেক্ষিক গতি কত হবে, ট্রেন দুটি একই দিকে ছুটছে তার মানে আপেক্ষিক গতি একে অপরের থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি স্পিড কত হবে, 78 থেকে যদি আমরা 60 মাইনাস করি তাহলে এখানে আমরা পাবো 18 কিলোমিটার/আওয়ার। তাহলে কিলোমিটার/আওয়ারকে আমাদের এখানে সেকেন্ডে উত্তর চাইছে, তাহলে এটাকে মিটার/সেকেন্ড করতে হবে। কিলোমিটার/আওয়ারকে যদি আমরা মিটার/সেকেন্ড করতে চাই তাহলে এটাকে মাল্টিপ্লাই করতে হয় 5 18 দিয়ে। তাহলে 18 18 যদি কাটি তাহলে আমরা স্পিডটা পাই 5 মিটার/সেকেন্ড। এবার তাহলে আমরা টাইমটা যদি বার করি তাহলে আমরা ডিস্ট্যান্স মানে হচ্ছে 525 ডিভাইডেড বাই হচ্ছে টাইম মানে স্পিড মানে হচ্ছে 5। তাহলে এটা যদি কাটি তাহলে উপরে হবে 5 একে 5, তাহলে 1 বসলো, আর দুটো সংখ্যা একসাথে নামবে তার জন্য 0, আর 5 5 হচ্ছে 25। তাহলে 105 সেকেন্ড হচ্ছে আমাদের টোটাল সময় লাগবে, যেটা অপশন নাম্বার এতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 20 এবং আজকের শিফটের লাস্ট কোশ্চেন কী বলেছে দেখো, একজন কলেজ ছাত্র তার প্রাপ্ত অর্থের 75% ব্যয় করে। যখন তার প্রাপ্ত অর্থ 20% বেড়েছে তখন তার খরচ অর্থাৎ এক্সপেন্ডিচারও 15% বেড়েছে। তাহলে বলেছে সঞ্চয়ের বৃদ্ধি কী পরিমাণে হয়েছে। তো এখানে আমরা যদি ধরি যে তার প্রাপ্ত অংশ টোটাল হচ্ছে 100% বা 100 টাকা, তাহলে এখানে আমরা লিখতে পারি ইনকাম, এখানে আমরা যদি লিখি এক্সপেন্ডিচার, আর এখানে যদি লিখি সেভিংস মানে হচ্ছে সে কী পরিমাণ সঞ্চয় করেছে। তাহলে এই তিনটের অনুপাত আমাদেরকে যদি বার করতে বলে তাহলে আমরা ইনকাম ধরেছি কত টাকা, 100 টাকা, তার মধ্যে বলেছে 75% অর্থাৎ 100 টাকার মধ্যে 75 টাকা সে হচ্ছে খরচ করে বা ব্যয় করে, তাহলে সে সঞ্চয় করে কত, 100 থেকে 75 মাইনাস তার মানে হচ্ছে 25 টাকা সে সঞ্চয় করে। এবার বলেছে তার প্রাপ্ত অর্থ অর্থাৎ টোটাল ইনকামটা যদি আমরা ধরি যে 20% বেড়েছে, তাহলে 100 থেকে যদি 20% বাড়ে তাহলে এটা আমরা লিখতে পারি এখন হয়েছে কত, 120। আবার বলেছে খরচও 15% বেড়েছে, তাহলে খরচ 15% বেড়েছে তার মানে হচ্ছে এখন খরচ হবে আমাদের কত, সেটা হবে 75-এর 115%। তাহলে 75 মাল্টিপ্লাইড বাই 15% বেড়েছে তার মানে আমরা সেটাকে 115 লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের করতে হবে। তাহলে এটা যদি 5 দিয়ে যদি কাটি 100কে তাহলে এখানে পাবো 20, আর 5 দিয়ে যদি 75 কাটি তাহলে এখানে পাবো 15। একই রকমভাবে 5 দিয়ে যদি 115 কাটি তাহলে এখানে পাবো 23, আর এখানে নিচে পাবো 4। তাহলে উপরে আমরা কত পেলাম দেখো, 15 মাল্টিপ্লাইড বাই 23 ডিভাইডেড বাই 4। তাহলে উপরে 15 আর 23 যদি মাল্টিপ্লাই করি তাহলে এইটা আমরা 345 মতো পাই ডিভাইডেড বাই হচ্ছে 4। তাহলে এইটা যদি আমরা ভাগ করি তাহলে এইটা ভাগ করলে আমরা পাই 86, 3 4 32, তার মানে 4 6 24, তার মানে 86.25 এত টাকা আমরা পাচ্ছি, এটা হচ্ছে এক্সপেন্ডিচার। এবার আমাদেরকে বলেছে সেভিংসটা কত হবে। তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ইনকাম বা তার যে প্রাপ্ত অর্থ সেটা ছিল 120 টাকা, তারপরে তার এক্সপেন্ডিচার বা খরচ হয়েছে 86.25 টাকা। তাহলে এখন তার সেভিংস কত আছে, সেভিংস হচ্ছে 120 থেকে 86.025 যদি আমরা মাইনাস করি তাহলে এইটা আমরা পাই 33.75 এত টাকা হচ্ছে তার এখন সেভিংস। তাহলে এই সেভিংসটায় বৃদ্ধির হার কত হয়েছে, অর্থাৎ 25 থেকে যে 33.75 হয়েছে সেটা পার্সেন্টেজে কত বেড়েছে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে এটা খুব সহজেই আমরা পার্সেন্টেজটা ক্যালকুলেট করে ফেলবো। তাহলে এইটা যদি আমরা যেটা বর্তমান আছে সেটা থেকে আগেরটা যদি মাইনাস করি তারপরে সেটা আমরা পার্সেন্টেজ করব। তাহলে 33.75 থেকে 25 যদি আমরা মাইনাস করি তাহলে এটা হবে 8.75 ডিভাইডেড বাই 25 মাল্টিপ্লাইড বাই
100% করার জন্য তাহলে 25 দিয়ে যদি 100 কাটি তাহলে এখানে পাই 4। তারপর উপরে দেখো 4 8 হয় 32, আর 0.75কে 4 দিয়ে কাটলে হয় 3, তার মানে 32 আর 3 হচ্ছে 35%। এইটা হচ্ছে তার যে সঞ্চয়ের বৃদ্ধির পরিমাণ। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার সি 35% হয়ে যাবে সঠিক উত্তর।